দর্শক, স্পোর্টস 24 শুরুর আগে বিশেষ ঘোষণা। কাল থেকে বদলে যাচ্ছে দুপুরের স্পোর্টস 24-এর সম্প্রচার সময়। দুপুর 3টার বদলে দুপুর 12টায় আর বড় পরিসরে স্পোর্টস 24 ও বিয়ন্ড দ্য গ্যালারি একসাথে যুক্ত হয়ে প্রচার হবে। এছাড়াও আগের মতোই সকাল 8:30 এবং রাত 8টায় থাকছে স্পোর্টস 24-এর আয়োজন। বিকেল 4টায় বুলেটিনে থাকবে খেলার খবর। ফিরছি খেলার খবরে। দীর্ঘ 4 ঘন্টা পার করে এখনও চলছে ক্রিকেট বোর্ডের সভা। দীর্ঘ এজেন্ডা তালিকা নিয়ে বৈঠকে বসেছেন পরিচালকরা। দুপুর 3:30টার দিকে শুরু হয় এই সভা, যা কিনা আমিনুল ইসলামের সভাপতিত্বে তৃতীয় সভা। জুনে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক। জাতীয় দলের পারফরমেন্স বিশ্লেষণ, টেস্ট থেকে নাজমুল শান্তর নেতৃত্ব ছাড়ার কারণ অনুসন্ধান সহ বিপিএল ইস্যুতে আলোচনা হচ্ছে। এছাড়া আঞ্চলিক ক্রিকেট কাঠামো, আর্থিক হিসাব নিকাশও আছে। বিপিএলে দল চায় নোয়াখালী রয়্যালস নামে ফ্র্যাঞ্চাইজি কিনতে বিসিবিতে আবেদন করেছে বাংলাদেশি মালিকানাধীন লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সায়েন্স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি বিসিবির সব শর্ত পূরণ করতে রাজি। বিপিএল এর পরবর্তী আসর নিয়ে হঠাৎ আলোচনা হোম অফ ক্রিকেটে। নোয়াখালী রয়্যালস নামে একটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে। লন্ডনের একটি কোম্পানি সায়েন্স গ্লোবাল আগ্রহ দেখিয়ে আবেদনপত্র তুলে দিয়েছে নতুন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনামের হাতে। নোয়াখালী তো আপনারা সবাই জানেন এটা ইটস এ ব্যান্ড। আর আমি নিজে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে আছি, কিছু এক্স প্লেয়ার তারা আমাকে জানে, আমি লন্ডনে ওনাদেরকে আমার টিমে খেলিয়েছি। হ্যাঁ, তো সে সূত্র ধরে আমি শুধু এখানে আমার ইমেজ বা আমাকে প্রচারের জন্য আমি আসিনি। লন্ডনে ছোট পরিসরের টুর্নামেন্টেও দল আছে সায়েন্স গ্লোবালের, যেখানে বাংলাদেশের বেশ কিছু সাবেক ক্রিকেটারও খেলেছেন। এবার বিপিএল এ বিনিয়োগ করতে চায় তারা। ব্যাংক গ্যারান্টি থেকে সবকিছুর জন্য তৈরি বলে দাবি করেছেন আগ্রহী দলটির মালিক। আমরা আমাদের দিক থেকে মোটামুটি ফুললি প্রিপেয়ার্ড এবং রেডি। হচ্ছে যে ডকুমেন্টেশনগুলো নর্মালি লাগে, এগুলো আমাদের বেসিক একটা আগের জানা আছে, এগুলো আমরা রেডি করে রেখে দিছি। তো আমরা আশা করি হচ্ছে যে আমরা পজিটিভলি আমাদের অ্যাপ্লিকেশনটা ওনারা অ্যাকসেপ্ট করবে এবং নোয়াখালী মানুষের আশা পূরণ করবে। নোয়াখালী রয়্যালস যোগ হলে বাদ পড়তে পারে দুর্বার রাজশাহী। সেক্ষেত্রে দলের সংখ্যা নাও কমতে পারে 12তম আসরে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর জানাবে এবার। কলম্বোয় ওয়ানডে দলের ক্রিকেটারদের একসাথে অনুশীলন। প্রথমবার ওয়ানডে সিরিজের ভেন্যু প্রেমাদাসায় ঘাম ছড়িয়েছে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের স্কিল ট্রেনিংয়ের উপর গুরুত্ব দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। বিশ্রাম কাটিয়ে প্রস্তুতিতে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। ফিটনেস নিয়ে কাজ করেছেন তাসকিন আহমেদ। দুই ওপেনার পারভেজ ইমন এবং তানজিদ তামিম একসাথে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। পরবর্তীতে যোগ দিয়েছেন নাইম শেখ। নতুন বলে ভালো করতে টপ অর্ডার ব্যাটারদের পরামর্শ দিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বুধবার। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান সুখকর নয়। আসন্ন প্রথম ওয়ানডের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে 2 যুগেও স্বাগতিকদের সাথে জিততে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে কঠিন চ্যালেঞ্জের মুখে টাইগাররা। শ্রীলঙ্কার প্রয়াত প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসার নামে কলম্বোর ঐতিহ্যবাহী প্রেমাদাসা স্টেডিয়াম, যদিও স্থানীয়রা চেনে খেত্তারামা স্টেডিয়াম নামে। 1986 সালে যাত্রা শুরু করা এই ভেন্যু স্মরণীয় হয়ে আছে নানা কারণে। ভারতের বিপক্ষে টেস্টে রেকর্ড 952 রানে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক সনাত জয়সুরিয়া 340 আর রোশান মাহানামা করেছিলেন 225 রান। তাদের 576 রান দ্বিতীয় উইকেট জুটিতে এখনও সর্বোচ্চ। প্রেমাদাসা দুহাত ভরে দিয়েছে স্বাগতিকদের। বাংলাদেশের আছে দুরকম অভিজ্ঞতা। নিদাহাস ট্রফিতে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। বিতর্কিত নাগিন ডান্সের মধ্য দিয়ে শুরু হয়েছিল মাঠের বৈরিতা, যদিও তা ছিল টি-20 ফরম্যাটে। ওয়ানডেতে লঙ্কানদের সাথে 10 ম্যাচ খেলে সবগুলোতে হেরেছে বাংলাদেশ। প্রথমবার খেলেছিল 2002 সালে। প্রেমাদাসায় পাকিস্তানের সাথে 2 ম্যাচেই হার। টাইগারদের সুখস্মৃতি বলতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে একমাত্র জয়। শুধু আরপিএস নয়, শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স বরাবরই এমন। 24 ম্যাচের 20টাতে হেরেছে স্বাগতিকদের বিপক্ষে। 2 জয়ের একটা ক্যান্ডিতে আর একটা ডাম্বুলায়। 2 ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। গল টেস্ট ড্রয়ের পর কলম্বোতে ছন্ন ছাড়া পারফরমেন্স।
তার উপর অধিনায়কত্ব ইস্যুতে অস্বস্তি বেড়েছে বাংলাদেশ দলে। মেহেদী হাসান মিরাজের কাঁধে বিশাল দায়িত্ব। কলম্বো থেকে শুরু হচ্ছে নতুন অধ্যায়। শুরুটা রাঙাতে পারবেন তিনি, নাকি একই বৃত্তে আটকে থাকবে দল? উত্তর মিলবে সেই প্রেমাদাসায়, যেখানে প্রথম ওয়ানডে জয়ের জন্য দুযুগ ধরে অপেক্ষা করছে টিম টাইগার। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবে এবার। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। বাহরাইনকে হারানোর পর দিন রিকভারি সেশন ছিল ফুটবলারদের। সোমবার সুইমিং আর স্ট্রেচিংয়ে দিন পার করেছে পিটার বাটলার শিষ্যরা। সি গ্রুপে মিয়ানমার শক্তিশালী প্রতিপক্ষ হলেও চিন্তিত নন ঋতুপর্ণা। নিজেদের সেরাটা দিতে পারলে তাদের হারানো সম্ভব বলে মনে করছেন এই মিডফিল্ডার। আর স্বাগতিকদের র্যাঙ্কিং নিয়ে মাথা ঘামাচ্ছেন না সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। বুধবার স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের জন্য কোচ যে আমাদের দিক নির্দেশনাগুলো দিবেন, এগুলো আমরা কাজে লাগাবো এবং আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি আসলে র্যাঙ্কিংটা দেখছি না, আসলে আমাদের মেয়েরা যদি ঠিকমতো খেলতে পারে তবে আশা করি যে আমরা কামিয়াব হব। ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন লিওনেল মেসি। পোস্টে ওসমান দেমবেলে, ফেদেরিকো কিয়েসার মতো তারকারাও কমেন্ট করেছেন। জলাতান ইব্রাহিমোভিচ অবশ্য মেসিকে সমর্থন দিলেও বিস্ফোরক মন্তব্য করেছেন সতীর্থদের নিয়ে। বৈশ্বিক টুর্নামেন্টের শেষ ম্যাচটা কি খেলে ফেললেন লিওনেল মেসি, নাকি ক্লাব টুর্নামেন্টের? ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে ইন্টার মায়ামি বিদায় নেওয়ার পর এই প্রশ্ন সামনে এসেছে। তবে ইনস্টাগ্রামে সাময়িক উত্তর নিজেই দিয়েছেন এলেমটেন। আমাদের ক্লাব বিশ্বকাপ যাত্রা শেষ, তবে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নের সাথে হেরে আমরা বিদায় নিয়েছি। যারা আমাকে দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছে তাদের সাথে আবারও দেখা হয়ে ভালো লাগছে। এখন MLS এর ম্যাচ নিয়ে ভাবার পালা। এই পোস্টে কমেন্ট করেছেন পিএসজি তারকা ওসমান দেমবেলে, লিভারপুল ফরওয়ার্ড ফেদেরিক কিয়েসার মতো ফুটবলাররা, যেখানে প্রকাশ পেয়েছে মেসির প্রতি তাদের অনুরাগ। এদিকে বরাবরই মেসি ভক্ত জলাতান এই হারকে মেসির পরাজয় হিসেবে দেখতে নারাজ। কে বলে মেসি হেরেছে? আমি তা মনে করি না। এই হারটা মূলত ইন্টার মায়ামির। মেসির সাথে কতগুলো মূর্তিকে খেলতে দেখলাম। খুদে জাদুকরের প্রশংসার বিপরীতে সতীর্থ জর্দি আলবা, সুয়ারেজ, বুস্কেটসদের কাঠখড়ায় দাঁড় করিয়ে নতুন করে আলোচনায় এই সুইডিশ ফুটবল গ্রেট। তবে মেসির ভবিষ্যৎ কি? 2025-এ শেষ হচ্ছে মায়ামির সাথে চুক্তি। আগামী বছর বিশ্বকাপ। কি করবেন আর্জেন্টাইন অধিনায়ক? রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। আবারও দেশের ফুটবলের খবর জানাবো। প্রবাসী ফুটবলার বাছাইয়ের প্রীতি ম্যাচে উঠল হাভিয়ের কাব্রেরাকে অপসারণের দাবি। জাতীয় দলের হেড কোচকে মাঠে দেখে দীর্ঘ সময় দুধধ্বনি এসেছে গ্যালারি থেকে। আর মাঠে দর্শক ঢুকে যাওয়ায় বাছাইয়ের শেষটা হয়েছে হজবরল। ভাঙল 3 দিনের মিলন মেলা। দুদিন ব্যক্তিগত ফিটনেস আর স্কিল যাচাই, শেষ দিন দলগত ম্যাচের মাধ্যমে টিম বন্ডিং, ম্যাচ টেম্পারমেন্টের পরীক্ষা। অনূর্ধ্ব 19 আর 23 দুই গ্রুপে আলাদা দুটি ম্যাচ হয়েছে জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ দেখতে দর্শকের সাড়া ছিল বেশ। 3 দিনের দারুণ স্মৃতি আর সম্ভাবনার হাতছানি রেখে বাংলাদেশ ছাড়ার অপেক্ষায় প্রবাসী ফুটবলাররা। Thursday was a little hard with the heat, but I think the last 2 days was much easier. It was a little cloudier, and I think we kind of had a more cohesive training. I think it was still good as well, but everyone could have done maybe a little bit better. Not everyone, but everyone done well today. ম্যাচ শেষে মাঠে জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাব্রেরাকে দেখে হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। দুধধ্বনি আর তাকে অপসারণের দাবিতে স্লোগান ওঠে গ্যালারিতে। কাব্রেরার পরিবর্তন হলে বাংলাদেশের ফুটবলে নতুনত্ব ফিরে আসবে। বাংলাদেশ আবার এশিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা চাই কাব্রেরাকে সরানো হোক ভাইয়া। বাছাই শেষ হলেও কোনো ফল ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন। দেয়া হয়েছে সার্টিফিকেট আর উপহার। প্রীতি ম্যাচ দুটিতে বিভিন্ন পর্যায়ের ক্লাব প্রতিনিধিরাও আমন্ত্রণ পেয়েছিলেন। তাদের সুযোগ থাকছে প্রবাসী ফুটবলারদের দলে নেয়ার। নেপথ্যে কাজ করা সাকিব মাহমুদ চান আয়োজনের ধারাবাহিকতা। আমি আশা করি যেমন কোনো সময় না শেষ হয়, কারণ প্লেয়াররা যখন যারা এখন আছে তাদের একটা বয়স শেষ হয়ে যাবে, তখন নতুন প্লেয়ার আসবে। এরকম যদি রানিং থাকে প্রসেসটা, আর ফ্যান্স তাহলে দেখতে থাকবে যে বাঙালিরা ডেভেলপ হচ্ছে। প্রথম দুদিন ক্লোজ ডোরের মোড়কে ট্রায়াল নিয়ন্ত্রণ আর শেষ দিন সম্প্রচার নিয়ে গণমাধ্যমকে বিভিন্ন সীমাবদ্ধতা বেঁধে দেওয়া হলেও দর্শক নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ আয়োজকরা।
মাঠে সাধারণের অবাধ প্রবেশে ফুটবলার ও পরিবারের সদস্যদের পড়তে হয় নিরাপত্তা ঝুঁকিতে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শেষ হলো জাতীয় ভলিবল। শিরোপা জিতেছে নৌবাহিনী। নারী বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন পুলিশ। আসর থেকে বাছাইকৃতদের নিয়ে হবে ক্যাম্প, যেখান থেকে চূড়ান্ত হবে এশিয়ান সেন্ট্রাল জোন এবং এসএ গেমসের দল। সেনাবাহিনী অংশ না নেয়ায় শিরোপার দৌড়ে ফেভারিটের তকমা ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। ফাইনালে নৌবাহিনীর সাথে শুরুটাও দাপুটে ছিল পিডিবির। কিন্তু প্রথম সেটের পরই ঘুরে যায় পাশার দান। টানা 3 সেট জিতে জাতীয় আসরের চ্যাম্পিয়ন উৎসবে মাতে বাংলাদেশ নেভি। নারী বিভাগে হয়েছে এক পেশে লড়াই। ফাইনালে পুলিশের কাছে পাত্তাই পায়নি আনসার ও ভিডিপি। 3-0 সেটের জয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ। জাতীয় চ্যাম্পিয়নশিপকে জাতীয় দলের খেলোয়াড় বাছাইয়ের মঞ্চ হিসেবে কাজে লাগিয়েছে ফেডারেশন। বাছাইকৃত 70 জনকে নিয়ে শুরু হচ্ছে ট্রায়াল ক্যাম্প। 1, 2, 3 হচ্ছে অনাবাসিক বাছাই কার্যক্রম, আবার হচ্ছে 7 তারিখ থেকে আবার বাছাই কার্যক্রম, মধ্যে 2 দিন ছুটি আছে। 10 তারিখ থেকে হচ্ছে একদম আবাসিক 40 জনকে নিয়ে আমরা ক্যাম্প শুরু করবো। প্রত্যেকটা সংস্থাতে আমরা চিঠি দিয়েছি। আমরা যে সিলেকশন করেছি এর বাইরেও বলছি যদি কোনো উদীয়মান প্লেয়ার থাকে আপনারা অবশ্যই বাছাই কার্যক্রমে পাঠাবেন, আমরা বাছাই করব। ফেডারেশনের ইচ্ছা থাকলেও পল্টনের নিজস্ব ভেন্যুতে অক্টোবরের এশিয়ান সেন্ট্রাল জোনের মর্যাদার টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে না। বিকল্প সেই মিরপুর ইনডোর। কিন্তু আমরা যেই গরমে প্র্যাকটিস করি এতে আমাদের প্লেয়ারের স্ট্যামিনা অনেক অনেক লস হয়। যদি আমাকে পুরোপুরিভাবেই যদি প্রস্তুত হতে হয় তাহলে আমাদেরকে সেই মানের স্টেডিয়াম দিতে হবে। যেহেতু মিরপুরেরটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, সেই জন্য আমাদের ওখানেই করতে হবে। টুর্নামেন্টের আগে জাতীয় দলের জন্য বিদেশি কোচও আনতে চায় ফেডারেশন। পরীক্ষিত কোচ আছেন আলিপুর আরজি, ওনাকেই চেষ্টা করছি। তো আমাদের তো আর্থিক সংকলতা আছে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। উইম্বলডনের খবর জানাবে এবার। শুরু হলো বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। প্রথম দিনে অঘটনের শিকার দানিল মেদভেদেভ। অন্যদিকে নারী এককে জয়ের দেখা পেয়েছেন শিরোপা প্রত্যাশী আরিনা সাবালেঙ্কা। পুরুষ এককে গত 2 আসরের সেমিফাইনালিস্ট মেদভেদেভকে 4 সেটের ম্যারাথন লড়াই হারিয়েছেন ফরাসি বেঞ্জামিন বনজি। র্যাঙ্কিংয়ে 64 নম্বরে থেকে এই ম্যাচ খেলতে নেমেছিলেন বেঞ্জামিন। প্রথমবার হারিয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ থাকা কাউকে। অন্যদিকে নারী এককের সহজ জয়ের দেখা পেয়েছেন আরিনা সাবালেঙ্কা। মাত্র 1 ঘন্টা 14 মিনিটের লড়াইয়ে 6-1, 7-5 গেমে হারান কার্সেন ব্রানস্টাইনকে। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।